আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তা শঙ্কা নেই বলছে পুলিশ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বিশ্বের সব ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা, সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের তাগিদ। 2 মাস পর দিল্লিতে আবারও বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম চালু। নতুন সরকার দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের পদক্ষেপ। আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি থাকছে না, প্রতিশ্রুতির শিক্ষা প্রতিমন্ত্রীর। বললেন, শিক্ষার্থীদের মাসিক বেতন না বাড়াতে সবার সাথে বসেই সিদ্ধান্ত। বিপুল ঋণের দায় নিয়ে গতানুগতিক বাজেট করবে না বিএনপি, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে বাজার স্থিতিশীল রাখার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। এবং বাহারি ইফতারে জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। কয়েকটি পদের দাম বাড়তি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। প্রথম জুম্মায় মসজিদে মুসল্লিদের ঢল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 52 মহান ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদি ও আশপাশের সড়ক নানা শিল্পকর্মে সাজিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে স্মৃতির মিনার। এদিকে 21শে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। 1952 সালে শহীদদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ, সেই সড়কের দেয়ালে দেয়ালে মনের মাধুরী মিশিয়ে নানা শিল্পকর্ম এঁকেছেন চারুকলার শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় এই শহীদ মিনার ভরে উঠবে লাখো মানুষের শ্রদ্ধার ফুলে। রাত 12টা 1 মিনিটে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, সরকারের মন্ত্রী, কূটনৈতিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সকালে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। ঝুঁকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিবসটি পালন উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকেও। আমরা 7টি জায়গায় আমরা ট্রাফিক ডাইভারশন দিব। আমাদের শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাংখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং, এই জায়গাগুলোতে আমাদের ডাইভারশন থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। আমাদের ইনার পেরিমিটার, আউটার পেরিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তো আছে, এছাড়া সারা দেশে যেখানে যেখানে আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে, প্রত্যেকটা জায়গায়, সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শহীদ মিনারের চারপাশে র্যাব পুলিশের কন্ট্রোল রুমের পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। শ্রদ্ধা নিবেদন করতে আসা জনসাধারণের জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের সব ভাষাভাষী মানুষ জাতিগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে এক বাণী দিয়েছেন তিনি। 21শে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনের অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, 1952 সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় শহীদ হন বরকত, সালাম, রফিক, জব্বার সহ আরও অনেকেই। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান।
তিনি জানান, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ওই আন্দোলনে শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে মজবুত ও সুদৃঢ়। ২১-এর এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। তাই সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারেরও তাগিদ দেন তিনি। ২ মাস বন্ধ থাকার পর ভারতের রাজধানী দিল্লিতে আবারও ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার দেশের নাগরিকদের জন্য এই সেবা উন্মুক্ত করা হয়। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৩ দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে এই অগ্রগতি হল। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাসের ঘোষণার পরই এই পদক্ষেপ নিল ঢাকা। এর আগে বৃহস্পতিবার অনিরুদ্ধ জানান, ভারতও শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে। শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি আগামী বছর থেকে নেওয়া হবে না বলে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে মোহাম্মদপুর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ চত্বরকে শহীদ ফারহান সরণি ঘোষণা দিয়ে কথা বলেন তিনি। আগে এটি নানক সরণি নামে পরিচিত ছিল। তিনি বলেন, পুনর্ভর্তি ফি বাতিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন যাতে না বাড়ে সেজন্য সবার সাথে বসেই সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলা রেখেছে তাদের বিষয়ে আগামী রোববার মন্ত্রণালয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে আমরা এই জায়গাটা নতুন করে নামকরণ করলাম সবার ভালোবাসা, যার স্মৃতিচারণ আজকে আমরা করছি, শহীদ ফারহান ফায়াজ। এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া, সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করলাম। বিপুল ঋণ মাথায় নিয়ে বিএনপি গতানুগতিক বাজেট করবে না, স্পষ্ট জানিয়ে দিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের কথা বলেন তিনি। অন্যদিকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানালেন, পর্যাপ্ত পণ্য মজুত রয়েছে, তাই রমজানে বাজার স্থিতিশীল থাকবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, আগের বিপুল ঋণের দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে, তাই বিএনপি গতানুগতিক বাজেট করবে না। অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় আছে এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি, এগুলো আবার আমি নতুন করে বলতে চাই না। আশা করি একটি বড় ধরনের আমাদের আমরা ডিরেগুলেশন, লিবারালাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই, অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই হবে মূল উদ্দেশ্য। আমির খসরু বলেন, অর্থনীতিতে সকলে অবদান রাখতে পারে, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছতে পারে এমন সুযোগ সৃষ্টি করা হবে। চট্টগ্রাম মহানগরীর কাট্টলির নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দর ঘিরে কোনো পণ্যের দাম না বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এখানে অনেক কিছুর পিছনে দাম বাড়ার পেছনে অনেক কারণ আছে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে কাজগুলো চলছে, পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলা বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার কারণে এগুলোর দাম বাড়ছে, এগুলোর কস্ট বাড়ছে, এই কস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সুতরাং আমরা একটা অনেকগুলো সমাধান দিতে পেরেছি, অনেকগুলো আমাদের কয়েকদিন সময় লাগবে। অন্যদিকে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন, যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে, আমাদের রিয়াকশন টাইমটা ছিল না, মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং
এটির জন্য কোনো শঙ্কার কারণ নেই। মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো ও বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। সেই প্রভাব কাটিয়ে দ্রুতই বাণিজ্যের ভিত শক্তিশালী করা হবে বলেও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে বিএনপি সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব পরিকল্পনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বাড়াতে হবে রাজস্ব আয়। সেই সঙ্গে উন্নয়নের নামে ঋণের ফাঁদে পা না দিতেও নতুন সরকারের প্রতি পরামর্শ তিনি দেন। আরো জানাচ্ছেন তরিক ইসলাম। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে নানান চড়াই উতরাই পেরিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ার প্রত্যাশা বিএনপি সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সংকট মোকাবেলায় হবে বর্তমান সরকারের নতুন চ্যালেঞ্জ। ব্যয় সংকোচন ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় নির্ধারণ ও পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের রাজস্ব ব্যয় যেটা সেটার সমান হলো আমাদের রাজস্ব আয়। আমাদের এখানে কোনো উদ্বৃত্ত নাই। পুরো উন্নয়ন কর্মসূচি হলো ঋণ নির্ভর, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। এই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের রাজস্ব আয় বাড়াতে পারি, সেখানে প্রযুক্তি, প্রশিক্ষণ, আমাদের যে সংস্কার যেগুলো নাকি অন্তর্বর্তীকালীন সরকারও শুরু করেছিলেন, সেগুলোকে আমাদের বেগবান করতে হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগে আস্থা ফেরাতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যে রিজার্ভ আমরা বলছি আমাদের কাছে আছে, এটা কিন্তু মেনটেন করে যেতে হবে। মেনটেনেবল রিজার্ভ, বাড়তি টাকা আমাদের কাছে নেই। কিন্তু আপনি যদি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, অনেক কিছুই করবার আছে। আর এই সব কিছু করতে গেলে ওই সরকারের সবচেয়ে বড় বন্ধু হতে হবে ব্যবসায়ী। 300টার মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 50টার অধিক স্পিনিং বন্ধ হয়ে গেছে। এখন আপনি হাতে দুটো অপশন, আপনি কি নতুন করে ফ্যাক্টরি করবেন, কর্মসংস্থান করবেন, নাকি এগুলোকে উজ্জীবিত করবেন। কিন্তু উজ্জীবিত করতে গেলে আমি মনে করি এটা একটা সহজ পদ্ধতি, এবং সেখানে আপনাকে একটা প্যাকেজ নিয়ে আসতে হবে, যে প্যাকেজটা বাস্তবমুখী হবে এবং মিল কারখানাগুলো টিকে যাবে, কর্মসংস্থান হবে। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশে ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। কমেছে রাজস্ব আয়, বেড়েছে মূল্যস্ফীতি, যা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে, যাতে করে কেউ কারসাজি করতে না পারে। সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি। লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। 3 দিনের সফরে বুধবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে যান তিনি। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সভা করেন। খুব শিগগিরই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। আমরা কিভাবে অব্যাহত রাখবো, সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন, আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ। রমজানে ঊর্ধ্বমুখী রাজধানীর নিত্য পণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ইফতারি পণ্যের দাম। বাজার বেগুন, টমেটো, শসা, লেবু, কাঁচামরিচের দাম অত্যাধিক চড়া। গরুর মাংস, মসুর ডাল, ভোজ্য তেল ও সব ধরনের মুরগির দামও বাড়তি।
তবে কিছুটা কমেছে পেঁয়াজ ও ছোলার দাম। নতুন সরকারকে বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি রাজধানীবাসীর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রমজানকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও নিত্যপণ্যের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। বিশেষ করে ইফতারিতে ব্যবহৃত পণ্যের দাম বেড়েছে অত্যাধিক। লেবুর হালি 140 টাকা করে কিনতে হচ্ছে আমাদের। আপনার বেগুন 140 টাকা, শশা 160 টাকা চাচ্ছে। যারা বড় লোক আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা গরিব তাদের জন্য মনে হয় যে বাজারে চলাটা খুব কষ্ট হয়ে যায়। শুরুতে যদি সরকার এটাকে ব্যবস্থা গ্রহণ করে তাহলে হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই সরকার ইচ্ছা করলে নিশ্চয়ই পারবে, আশা করি যেন সে এই ব্যবস্থা নেয়। তবে ছোলার দাম কেজিতে 15 টাকা এবং চিনির দাম কমেছে 5 টাকা। অন্যদিকে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 20 টাকা। ভোজ্য তেলের দামও লিটারে 2-3 টাকা বেশি। রমজানের আগে 110 টাকা 105 টাকা এরকম ভাবে ছিল, এখন ছোলা 90 টাকা, না তেলটা 2-4 টাকা একটু বেশি। শুরুতে হইল কি আপনার পেঁয়াজের দামটা হুড়ুর করে 1 কেজি 10-15 টাকা বাড়িয়ে গেল, এখন আবার আজকের বাজার যায় দিয়েছে বাজার পড়া। সাধারণত সেহরিতে একটু ভালো খাবার খেতে চান মুসল্লিরা, তবে সে আশায় গুড়ে বালি। 1 কেজি গরুর মাংস কিনতে হলে খরচ করতে হবে 800 টাকা। আগে রমজান মাসে এরকম বেচাকিনি ছিল না, এই রমজান মাসে আলহামদুলিল্লাহ খুব ভালো বেচাকিনি হচ্ছে। গরুর দাম কমলে মাংসের দাম অটোমেটিক কমে যাবে। এখন 780, 800। দেশি মুরগি 600 থেকে 650 টাকা, ব্রয়লার 190 টাকা, আর পাকিস্তানি কক 320 থেকে 330 টাকা। প্রতিদিন একটা আমার দরকার, আমি যদি 5টা কিনে অটোমেটিক মাল একটু কাইসেস হয়ে যায়। নতুন সরকারের প্রতি অভিযোগ না জানালেও প্রথম থেকেই বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারির দাবি ক্রেতা বিক্রেতা সবার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বাহারি ইফতারে জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার। ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে শাহী মসজিদের সামনে রাস্তার দুই পাশ। দাম আগের মতো হলেও কয়েকটি পদ কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। সেই সাথে খাবারের মান ও পরিবেশনের প্রক্রিয়া নিয়েও আপত্তি উঠেছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। এভাবেই হরেক রকমের হাক ডাক দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা পুরান ঢাকার চকবাজারের ইফতারির পসরা সাজিয়ে বসা দোকানীদের। প্রতি বছর রমজান মাস জুড়ে এ বাজারে নানা পদের ইফতারি বিক্রি হয়। পুরান ঢাকার বাসিন্দা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন পছন্দের ইফতারি কিনতে। তবে খাবারের মান ও দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ রয়েছে। আমাদের পুরান ঢাকা যারা আছে নিউটনে কেউ আসলেও আমাদের ওই পুরান ঢাকা চকবাজার থেকে নিতে হয়, না আসলেও আমাদের এখান থেকে নিতে হয়। এছাড়া আমাদের ইফতার হয় না। বড় বাপে পোলার খায়, সুতা কাবাব, এগুলো না খাইলে কি পুরান ঢাকার মানুষের হইব নাকি? আগের খাবারের গুণগত মান অনেক ভালো ছিল, এখন আসলে আগের খাবারটা পাওয়া যাচ্ছে না। সমস্যা আছে, খোলা জায়গা রাখছে, এটা আসলে একটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা বুঝতেছি না। বিক্রেতারা বলছেন ঐতিহ্যবাহী খাবারের গুণগত মান ধরে রাখতে চান তারা, তবে কাঁচামালের দাম বাড়ায় বিপাকে পড়তে হয় তাদের। মান যদি ভালো না হয় তাহলে তো মনে করেন আমরা এত বছরের সুনাম আমরা ধরে রাখতে পারতাম না। যেটা থাকে সন্ধ্যার পরে আমরা এটা কমে বিক্রি করে দিয়ে যাই। আমার কাছে আছে মহব্বতের শরবত আছে, পেস্তা বাদামের শরবত আছে, চিকেন টিক্কা আছে, ফালুদা আছে, জর্দা আছে। চকের একটি বিশেষ পদ বড় বাপের পোলায় খায়। খাসির মাংস, ডিম, গরুর মগজ, কলিজা, মুরগির কুচি, সুতি কাবাব সহ নানা উপকরণে তৈরি এই পদ ঘিরে ক্রেতাদের আকর্ষণও বেশি। যারা চিনে তারাই কিনে, এটা চকবাজার সেরা বড়। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সে ব্যাপারে ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর চকবাজারে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে দেখা করে এ মন্তব্য করেন তিনি। বলেন, সম্প্রতি ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীর বাকবিতণ্ডা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবার সহযোগিতা চান তিনি। এদিকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাকবিতণ্ডার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। আপনার ব্যবসায়ী নেতৃবৃন্দেরই কাজ হবে ওই ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করা, যে কাজের জন্য উনি আসছেন সেই কাজে সহযোগিতা করা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখা। রমজান উপলক্ষে দ্রব্যমূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে এবং খাদ্যে কোনোরূপ ভেজাল বা কোনো কিছু না দেওয়া হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছে।
পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় ঢল নামে ধর্মপ্রাণ মুসলিমদের। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানীর কয়েকটি মসজিদ ছিল কানায় কানায় পূর্ণ। নামাজ শেষে মহান আল্লাহর কাছে দেশ, জাতীয় সমাজের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, রহমতের দশকের দ্বিতীয় রোজায় পড়েছে বরকতময় এই দিন। তাই তো মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ছাড়িয়ে আশপাশের রাস্তায় ঠাঁই নেন জুম্মা পড়তে আসা অসংখ্য মানুষ। নামাজের পর স্রষ্টার কাছে গুনাহ মাফ ও সুখ সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় এই মাসে মুসল্লিরা সচেষ্ট থাকেন। বাবা মার জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, নিজের সন্তানের জন্য দোয়া করছি, যাতে আমাদেরকে আল্লাহ তাআলা সহি সালামতে ভালো রাখে, সমস্ত বালা মসজিদ থেকে হেফাজত রাখে, সেই দোয়াটুকুই করছি। আল্লাহর কাছে একটাই চাওয়া যেন সবাই যেন দলমত নির্বিশেষে একসাথে চলতে পারি, আর হাহাকার, মারামারি, হানাহানি এদের সার আমরা চাই না। আমরা যাতে দুনিয়া এবং আখিরাতে মুসলমান হিসেবে আমরা কামিয়াবি অর্জন করতে পারি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমাদের বাংলাদেশ যে নতুন সরকার এসেছে, সেই সরকার যেন নতুন সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে, দ্রব্যমূল্যের যে একটা ঊর্ধ্বগতি আছে এটাকে লাঘব করতে পারে, সিন্ডিকেট ভেঙে দিতে পারে। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। এছাড়াও বাজার নিয়ন্ত্রণের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেন কয়েকটি সংগঠন। বাজারের যে ঊর্ধ্বগতি এটা যাতে দ্রুতই কমে যায় এ ব্যাপারে আর কি আমাদের ইমাম সাহেব অনেক কথাবার্তা বলেছেন এবং আমরাও অতিষ্ঠ এই ঊর্ধ্বগতির জন্য। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। আগামী 3 বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়া 59 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় শুরা কমিটি এবং 88 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কর্মপরিষদ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে 4 জন নায়েবে আমির এবং 7 জনকে সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা সহ সারা দেশকে 14টি অঞ্চলে ভাগ করে সাংগঠনিক কাজ ত্বরান্বিত করতে অঞ্চল পরিচালক পদও স্থাপন করা হয়েছে। এই কমিটির মেয়াদ শেষ হবে 2028 সালে। সকালে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার এক ভার্চুয়ালি বৈঠকে নেতাদের পরামর্শে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। কবর জিয়ারত শেষে হামিদ বলেন, দেশ ও জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের অবদান চিরস্মরণীয়। এ সময় ঢাকা 7 বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত ব্যবসায়ী সংগঠনদের সাথে আলাপও করেছি, কালকেও আমি মিটিং করেছি, যানজটের ব্যাপারে মিটিং করেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি অনেক কিছু করতে পারব। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে বিষ মুক্ত নিরাপদ টমেটো চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন ঝালকাঠির কৃষকরা। কম সময়ে অধিক লাভ হওয়ায় এ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। ঝালকাঠি সদর উপজেলার গাবখান ব্লকে 7% জমিতে প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে উন্নত জাতের টমেটো চাষ করেছেন স্থানীয় কৃষক মিজান, আর এতে লাভের মুখ দেখেছেন তিনি। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। ঝালকাঠি সদর উপজেলা গাবখান ব্লকে 60% জমিতে প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে উন্নত জাতের টমেটো চাষ করেছেন স্থানীয় কৃষক মিজান, আর এতেই লভ্যাংশ ঘরে তুলেছেন তিনি। তিনি জানান, আগে সনাতন পদ্ধতিতে চাষ করায় খরচ অনেক বেশি হতো, এবার মালচিং পদ্ধতি ব্যবহার করায় আগাছা ও পোকামাকড়ের উপদ্রব কম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ টমেটো বাগান আমরা করছি আধুনিক পদ্ধতিতে, খুব সুন্দর টমেটো হইতে আছে, ফসল হইতে আছে। আমরা এখন এরা কাজ করি 4 জন 3 জন কাজ করতে আছে।
ফলনও খুব ভালো হয়েছে। মিজানের মালচিং পদ্ধতিতে টমেটোর ক্ষেত দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেকেই। আমরা চাইতেছি যে এর মতো আমরা ওইভাবে আধুনিক কৃষি করার জন্য, এবং কৃষি অফিস মোটামুটি আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। কৃষি বিভাগ বলছে আধুনিক পদ্ধতিতে চাষ করলে রোগবালাই কম হয়, ফলে চাষিরা দ্বিগুণ লাভ করতে পারেন। আমরা কৃষি বিভাগও সার্বিকভাবে তাদের ওখানে পরিদর্শন করছি এবং তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পরামর্শ দিয়ে আসছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় ঝালুকাঠিতে 5 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। বিভিন্ন দেশের উপরে বাড়তি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে এসব আরোপিত শুল্ক দেশটির পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে রায় দিল দেশটির সর্বোচ্চ আদালত। এর ফলে ট্রাম্পের বৈশ্বিক অর্থনীতির পরিকল্পনায় বড় ধাক্কা লাগলো। এসব আরোপিত অতিরিক্ত শুল্ককে অর্থহীন বলেও মত দিয়েছে সুপ্রিম কোর্ট। ইরানকে 10 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চুক্তি না হলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অফ পিসের উদ্বোধনী বৈঠকের বক্তব্যে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানে প্রথমে সীমিত হামলা চালানো হবে। এতে লক্ষ্য করা হতে পারে সরকারি ভবন ও নিরাপত্তা বাহিনীর অবকাঠামো। এর মাধ্যমে দেশটিকে পরমাণু চুক্তিতে চাপে ফেলা হবে। এরপরও যদি ইরান চুক্তি না করে তাহলে ব্যাপক আকারে হামলা হবে। আর এ হামলার লক্ষ্য হবে আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের পতন ঘটানো। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে তেহরানও। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত মহাসচিবের কাছে লেখা এক চিঠিতে বলেছেন তার দেশ যুদ্ধ চায় না, তবে যদি হামলার শিকার হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। এদিকে ইরানে হামলা চালাতে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য, এমন তথ্য দিয়েছে দ্য টাইমস। এর ফলে ওয়াশিংটনের সাথে লন্ডনের উত্তেজনা বেড়েছে। চুক্তি অনুযায়ী গ্লুচেস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ড ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ভারী বোমারু বিমান মোতায়েন থাকে। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া মার্কিন ও যুক্তরাজ্য যৌথ বিমান ঘাঁটি। তবে এই ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে হলে যুক্তরাজ্য সরকারের অনুমতি লাগবে। যুক্তরাজ্য মনে করে আইনি ভিত্তি ছাড়া হামলায় অংশ নেয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলার খবর। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার ব্যাংককে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 110 রান সংগ্রহ করে লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক ফাহিমা খাতুন দলের পক্ষে সর্বোচ্চ 40 রানে অপরাজিত থাকেন। জবাব দিতে নেমে দলীয় 8 রানে প্রথম উইকেট হারানোর পরই মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত পাকিস্তান 56 রানে অল আউট হলে 54 রানের জয় পায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে সানজিদা আক্তার 3টি ও ফাহিমা খাতুন 2টি উইকেট তুলে নেন। টুর্নামেন্টের ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশের নারীরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তার শঙ্কা নেই বলছে পুলিশ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বিশ্বের সব ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা। প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের তাগিদ। 2 মাস পর দিল্লিতে আবারও বাংলাদেশ হাইকমিশনের ভিসা কার্যক্রম চালু। নতুন সরকার দায়িত্ব নেওয়ার 3 দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের পদক্ষেপ। আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তি ফি থাকছে না, প্রতিশ্রুতি শিক্ষা প্রতিমন্ত্রীর। বললেন শিক্ষার্থীদের মাসিক বেতন না বাড়াতে সবার সাথে বসেই সিদ্ধান্ত। বিপুল ঋণের দায় নিয়ে গতানুগতিক বাজেট করবে না বিএনপি, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। পর্যাপ্ত মজুদ রয়েছে, রমজানে বাজার স্থিতিশীল রাখার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর।
এবং বাহারি ইফতারে জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার। কয়েকটি পদের দাম বাড়তি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। প্রথম জুম্মায় মসজিদে মুসল্লিদের ঢল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।